রূপকথার পরীদের রানী। কোনো এক সময় এক রাজ্যে আর্টলিন নামে একটি রাজকুমারীর বাস ছিল। লোকেরা তাকে চোখ বাঁধা রাজকুমারী নামে জানত। রাজকুমারী আর্টলিনের মন যেমন ভালো ছিল, ঠিক তেমনই সে সুন্দর ছিল। তার কণ্ঠস্বর এতটাই মিষ্টি ছিল যে যখন সে গান করত তখন গাছের পাতারাও তার গানের তালে তালে দুলত। ছেলেবেলায় আর্টলিনের অনেক বন্ধু বান্ধবী ছিল, যাদের সাথে সে সবসময়ই খেলত। সে যতদিন বড় হতে থাকলো ততই তার বন্ধু বান্ধবীরা কম হতে থাকলো। পরিশেষে একদিন কেউই আর তার সাথে খেলতে এলো না। শুধুমাত্র তার একটা বন্ধুই বেঁচে ছিল, তার পোষা সেই কুকুরটি। নিয়ে এসো। আর্টলিন তাদের বন্ধুদের আসার অপেক্ষায় বসে থাকতো। তার খুব দেখতে ইচ্ছে করত পৃথিবীটা কেমন, পৃথিবীর মানুষগুলো কেমন। রাজকুমারী আর্টলিনের চোখ বেঁধে রাখার কারণ হলো, তার যখন জন্ম হয়েছিল তখনই পরীদের রানী তার বাবা মাকে বলেছিলেন, রাজকুমারী আর্টলিনের যতদিন পর্যন্ত না বয়স 18 বছর হয় ততদিন পর্যন্ত তার চোখ বেঁধে রাখতে হবে। তা না হলে কাঞ্চ দৈত্যের হাত থেকে রাজকুমারীকে কখনোই রক্ষা করা যাবে না। রাজকুমারী একবার যদি ওই দৈত্যকে দেখে ফেলে তখন দৈত্য রাজকুমারীকে ধরে তার দেশে নিয়ে যাবে। যখন রাজকুমারী আর্টলিনের বয়স 18 বছর হয়ে যাবে তখন সে তার চোখের কাপড় খুলে ফেলতে পারবে এবং তার যাকে ইচ্ছে তাকে বন্ধু বানাতে পারবে। আর্টলিনের যখন জন্ম হয়েছিল তখন তার কান্নার আওয়াজ এতটাই মিষ্টি ছিল যে যেন মধু ভরা, সমগ্র প্রাসাদকে প্রসন্নতায় ভরিয়ে দিয়েছিল। তার বাবা ওই দেশের রাজা, যিনি কিনা খুবই অসুস্থ ছিলেন, তিনিও তার মেয়ের কণ্ঠস্বর শুনে তার অসুস্থতা থেকে মুহূর্তেই সেরে উঠলেন। সৌভাগ্যশালী সেই রাজকন্যার জন্মে পুরো রাজ্যই মুখরিত হয়ে উঠেছিল। একদিন সকালে রাজকুমারী আর্টলিন এবং তার কুকুর তাদের বাগানে খেলছিল। কুকুরটি হঠাৎ একটি ঝোপের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। কি হয়েছে সোনা? যাই থাকুক, থাকতে দাও। কিন্তু কুকুরটি ডাকা বন্ধ করলো না। তারপর কুকুরটি দাঁত দিয়ে আর্টলিনের জামা কামড়ে টানতে শুরু করলো। কি হচ্ছে সোনা এইসব? ছাড়ো, দাঁড়াও দাঁড়াও। কুকুরটির এমন আচরণ দেখে আর্টলিনেরও মনে কৌতূহল জাগতে শুরু করলো, কারণ তার কুকুরটি আগে কখনো এমন করেনি। তারপর সে তার চোখের পর্দাটি খানিকটা নামালো, আর কাপড়টি নামাতেই উজ্জ্বল রোদে তার চোখটি ঝলসে উঠল। কিছুক্ষণ পর তার চোখ স্বাভাবিক হয়ে গেল এবং সে বাইরের প্রকৃতিটাকে অনুভব করতে লাগলো। ওহ, দারুণ! এটাই আমার সেই কুকুর ছানাটি। আসলে এটা দেখতে অনেক মিষ্টি। ওহ, এটা কি? আরে, এটা তো একটা পাখি। ও তো খুব আহত। আমি ওটাকে ঘরে নিয়ে যাই। না না, ঘরে নিয়ে গেলে মা বুঝতে পারবে যে আমি আমার চোখের কাপড় খুলেছি। যাই, ওটাকে নিয়ে একটু ওদিকে যাই। পাখিটিকে তুলে নিয়ে সে প্রাসাদের বাহিরে চলে গেল। তারপর সে গান গাইতে লাগলো। সেরে ওঠো সোনা, সেরে ওঠো, তোমার ব্যথা ভালো হয়ে যাক, তুমি আবার উঠতে শেখো। তারপর পাখিটি আকাশে উড়ে গেল। পাখিটিকে সাহায্য করতে পেরে আর্টলিন অনেক খুশি হলো। আমিও পাখিদের মতো উড়তে চাই, বাতাসের সাথে কথা বলতে চাই, প্রকৃতিকে অনুভব করতে চাই। কিন্তু এখন আমাকে ভিতরে যেতে হবে। তুমি কোথাও যাবে না। এটাই ছিল সেই কাঞ্চ দৈত্য, যে গাছের আড়ালে সঠিক সময়ের অপেক্ষা করছিল। অবশেষে তোমাকে পেয়েছি রাজকন্যা। না না, ছেড়ে দাও। আর্টলিন, আর্টলিন, আর্টলিন! না, আমার মেয়ে। দৈত্য কাঞ্চ একটি জঙ্গলের মধ্যে এসে ওদের নামালো এবং আর্টলিন ও তার কুকুরকে একটি গাছের সাথে দড়ি দিয়ে শক্ত করে বাঁধ। এই যে রাজকন্যা, তুমি ওঠো। কাঞ্চ দৈত্য আঙ্গুলে তুড়ি দিতেই রাজকুমারী জেগে উঠল।
তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমি কোথায়? তুমি তুমি আমাকে মেরে ফেলতে চাও বুঝি? আমি এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রাজকুমারী। চুপচাপ এখানে থাকো, আমি এখনই আসছি। দৈত্যটি চলে গেলে একটি গাছের উপর থেকে রাজকুমারের দিকে একটি কাঠবিড়ালি নেমে আসলো এবং কিছুক্ষণ ধরে কাঠবিড়ালিটি রাজকুমারীর চোখের দিকে এক পলকে তাকিয়েছিল। তারপর সেই ছোট্ট কাঠবিড়ালিটি তার ছোট ছোট দাঁত দিয়ে রাজকুমারীর বাঁধন কুটকুট করে কেটে দিল। অসংখ্য ধন্যবাদ ছোট্ট কাঠবিড়ালি, আমি তোমার এই উপকার কখনো ভুলতে পারবো না। ওহো, এখন আমাদের পালাতে হবে। তারপর রাজকুমারী এবং তার কুকুর ততক্ষণ পর্যন্ত দৌড়াতে থাকলো যতক্ষণ পর্যন্ত ওই জঙ্গল না শেষ হয়। তারপর সে একটি গাছের নিচে বসে ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। তার পোষা কুকুরটি চিৎকারে তার ঘুম ভেঙে গেল এবং সে সামনে তাকাতেই একটি সুদর্শন রাজকুমারকে দেখল। আমাকে ক্ষমা করুন সুন্দরী, আপনাকে খুবই ক্লান্ত এবং শ্রান্ত মনে হচ্ছে। আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আমি হলাম এই রাজ্যের যুবরাজ। হ্যাঁ, আমার সাহায্যের প্রয়োজন। আমাকে একটি দৈত্য এখানে তুলে নিয়ে এসেছে। আমাকে কি আপনাদের প্রাসাদে একটু আশ্রয় দেয়া যাবে? অবশ্যই, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমার দায়িত্ব। একজন সুন্দরী মেয়েকে আমি কখনোই একটি দৈত্যের শিকার হতে দিব না। তারপর যুবরাজ রাজকুমারী আর্টলিনকে তার প্রাসাদে নিয়ে গেলেন। রাজকুমার প্রাসাদে এসে তার মাকে সবকিছু খুলে বললেন এবং রানী রাজকুমারী আর্টলিনকে সেই প্রাসাদের পরিচারিকা হিসাবে কাজে নিয়োগ করলেন। তারপর থেকে রাজকুমারী সেই কাজ করতে লাগলো। রাজকুমারী তার পোষা কুকুরকে বলল, চিন্তা করো না সোনা, এটা কিছু দিনের ব্যাপার। আমরা এখানে লুকিয়ে থাকবো আর দৈত্য আমাদের খোঁজা বন্ধ করে দেবে। তারপর আমরা বাড়ি ফিরে যেতে পারবো। আর মজার ব্যাপার হলো, দেখো, আমার আর চোখ বন্ধ করে থাকতে হবে না। রাজকুমারীর রূপে মুগ্ধ হয়ে সেই দেশের রাজকুমার প্রায়ই তার সাথে সময় কাটাতে লাগলো। আর সময় কাটাতে কাটাতে তারা একে অপরকে ভালোবেসে ফেলল। এভাবে দিন কাটাতে কাটাতে রাজকুমারী আর্টলিন তার বাবা মা, তার রাজ্য এবং সেই দৈত্যের কথা একেবারেই ভুলে গেল। রাজকুমারী আর্টলিনের 18তম জন্মদিনের এক সপ্তাহ আগে রাজকুমারী এবং রাজকুমার একটি গাছের নিচে বসে কথা বলছিলেন। হঠাৎ পেছন থেকে একটি সাপ এসে যুবরাজকে কামড়ে দেয়। ওহ না, ওটা তো সাপ! কিছুক্ষণের মধ্যেই যুবরাজের মুখ ও পুরো শরীর নীল হতে শুরু করলো এবং সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। ওহ না, রাজকুমার, জেগে ওঠো, জেগে ওঠো! ঠিক সেই সময়ই রানী ওদিক দিয়েই যাচ্ছিলেন আর যেতে যেতে সে খুব মগ্ন হৃদয়ের গান শুনতে পেলেন। সেরে ওঠো, সেরে ওঠো আমার প্রিয়তম, সেরে ওঠো প্রিয়তম। ঠিক সেই সময়ই যুবরাজের মুখের নীল রং সরে গেল এবং সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল এবং আস্তে আস্তে যুবরাজ চোখ খুললেন আর দূর থেকে রানী সবকিছুই দেখছিল। রানী দৌড়ে তার ছেলের কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। সোনা, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। একটা সাপ আমাকে কামড়েছিল, তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমার যখন জ্ঞান আসে তখন আমার আর কোনো ব্যথা নেই, এমনকি সেই দাগটাও মিলিয়ে গিয়েছে। মা, আমি সব দেখেছি সোনা। তুমি কে? এই মেয়েটা কে? তুমি করলে কিভাবে এটা? রাজকুমারী আর্টলিন খুব ভালোভাবেই বুঝতে পারছিল সে তার পরিচয় আর গোপন করতে পারবে না। তারপর সে সবকিছু তাদের খুলে বলল। ও, তার মানে তুমি ওই রাজ্যের রাজকন্যা?
আমি শুনেছি